আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে প্রস্তাবনা বাস্তবায়নের আশা ডক্টর ইউনূসের। মতৈক্যের ভিত্তিতে সংস্কারসমূহ আইনে পরিণত হবে বললেন আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জানালেন রিজওয়ানা হাসান। মেয়াদ বাড়ল সব সংস্কার কমিশনের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। পুরো বিচার প্রক্রিয়ায় ছিল প্রতিহিংসামূলক, আপিল বিভাগের পর্যবেক্ষণ। শেখ হাসিনার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল তথ্য প্রমাণ দুদকের হাতে। টিউলিপ সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু। এবং কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা। আসামি আরও 123 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হবে নতুন বাংলাদেশ গড়ার সনদ। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটা সংস্কার প্রস্তাবের প্রধান বিবেচ্য বিষয়। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল 11:30টার দিকে সদস্যদের নিয়ে এক এক করে প্রতিবেদন জমা দেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশনের প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার প্রতিফলন থাকতে হবে সংস্কার প্রস্তাবে। আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য, কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য। আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেগুলোর মধ্যে। অংশীজনদের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্য প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে স্বপ্ন, তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে, তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করলো, এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টারটা নিতে হবে জাতীয় কমিটমেন্ট। এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হলে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। আমাদের পদ্ধতির পরিবর্তন দরকার, আমাদের প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার, আইনি কাঠামোতে পরিবর্তন দরকার। নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ, নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়। সংসদ সদস্যরাই তাদের দলের নেতা নেত্রীদেরকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে পারে, কারণ তারা তো প্রতিনিধি, মানুষ তো তাদের পাঠিয়েছে এই কারণে। সেটা যদি আমরা করতে পারি তাহলে একটা ছোট আকারের উচ্চ কক্ষ, পৃথিবীতে সর্বত্রই তাই, উচ্চ কক্ষ ছোটই হয়। ধরুন যদি নিম্নকক্ষ 400 জনের হয়, তাহলে ধরুন 100 জনের একটা হতে পারে, এরকম একটা বিবেচনা আছে। তো সেখানেও আবার বিভিন্ন রকম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, একটা পথ পদ্ধতি তৈরি করতে হবে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। 3 মাসের বেশি সময় ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশনগুলো।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সংস্কার হবে এবং তা পরবর্তী সময়ে আইন করা হবে। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ আর ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এ সময় সব সংস্কার কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সব সংস্কার কমিশনগুলোর মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। আর সংস্কার ইস্যুতে আগামী মাসেই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবেন তারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে। কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে হওয়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আইন করার কথাও জানান উপদেষ্টারা। যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মার্চ থেকে শুনানি শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারব। বিচারের পর রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ নজরুল। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঐক্য কমিশনও গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টারা। জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষ থেকে এই বিচার করা হয়েছিল। মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। পরে আপিল করেন বেগম খালেদা জিয়া সহ 3 আসামি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। 4 দিন শুনানি শেষে বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, রায়টি সর্বসম্মত সিদ্ধান্তে দেয়া হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি নিরপরাধ।
মামলায় আইনের অপপ্রয়োগ আর পুরো বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। মামলাটি প্রতিহিংসামূলক ছিল বলে স্বীকার করেছে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনও। দুদকের আইনজীবী বলেন, মামলাটি শুরুর দিকেই বাতিল করা যুক্তিসঙ্গত ছিল। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 4 দিন শোনার পরে আজকে রায় দিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় 5 বছরের সাজা হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 2 বছর 1 মাস 13 দিন জেল খাটার পর নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এতিমদের টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 1.5 দশক ধরে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় এই মামলার গতিপথ। মামলার বাদী দুদক আদালতকে জানায়, খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো তথ্য উপাত্ত এ মামলায় ছিল না। আজ খালেদা জিয়াকে নিরপরাধ বলে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর অবৈধ সম্পদের অভিযোগে সদ্য পদ হারানো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন, চাচা সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। Thank you so much. 2023 সালের 1 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তিনি পান 8 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালের শম্ভু আচার্য পান 2 ভোট। ওই নিয়োগে তখনই প্রশ্ন তোলে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ায় কম যোগ্যতা থাকার পরও পুতুল দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন তারা। শেখ হাসিনার পতনের পর পুতুলের বিকল্প কাউকে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। এখন তার নিয়োগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির মামলা হলেই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ হারাবেন বিষয়টি তেমন নয়। সদস্য রাষ্ট্রে ভোটে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসাও বলছেন অনেকেই, তবে তা অস্বীকার করেন দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এদিকে ব্রিটেনে মন্ত্রিত্ব হারানোর পর আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে তার বোন আজমিনা সিদ্দিক, চাচা শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৈদেশিক যে কলগুলো
এসে থাকে, সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। মুখ্য সচিবের বিরুদ্ধে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশন। দুর্নীতি দমন কমিশন সংস্কারে সংস্থাটির অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে আইনের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে 5 ক্যাটাগরিতে 47 দফা সুপারিশ করা হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই মনে করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। উপদেষ্টাদের উপস্থিতিতে আমাদের প্রতিবেদন জমা দিয়েছি। গত 3 অক্টোবর কাজ শুরুর 3 মাস 7 দিন পর সংস্কার প্রতিবেদন জমা দেয় দুদক সংস্কার কমিশন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক সংস্কারে রাষ্ট্রীয় উদ্যোগ ও আইনি সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে কেউ যাতে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে বন্ধ করতে হবে উৎসবিহীন আয়ের বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চা। সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যে অর্থ পাচার হয়েছে তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেয়া কমিশনারের সংখ্যা 3 থেকে 5 জনে উন্নীত করা সহ কমিশনারের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সংস্থাটির ভেতরের দুর্নীতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন ও বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। একজনই পারে, 100%ই পারে মাফিয়া তৈরি করতে যে কোনো প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। কার্যকর দুদক গঠনে প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি উল্লেখ করে কমিশন প্রধান বলেন, উদ্ভাবনী মাধ্যম ও কৌশল অনুসরণ করে টেকসই দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে নির্বাচন কমিশন এখনও অবগত নয় বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এটা নিয়ে কাজ করার সময় এখনও আসেনি বলেও জানান তিনি। 2 দিনের সফরে এসে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী 25 সালের ডিসেম্বর থেকে শুরু করে 26 সালের জুনের মাঝামাঝি নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আমরা সংস্কার কমিশন যে সুপারিশ দেবেন সরকারের কাছে, এটার কন্টেন্ট সম্বন্ধে আমরা এখনো অবহিত নই। সুতরাং এটা নিয়ে কাজ করার এখনো আমার মনে হয় সময় আসে নাই। মাননীয় প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 সালের জুনের মাঝে একটা উইন্ডো বলেছেন। আমরা আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়েই এক ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে তারপরেও যদি রাজনৈতিক মতৈক্য যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেই অনুযায়ী ইলেকশন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ সহ পুতুল সহ আরও 123 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদরের উত্তর লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম। মামলা দায়েরের পর তহমুল জানান, তিনি বিএনপির কর্মী, আন্দোলনের সময় আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ হয় মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা আর 2 নম্বরে রয়েছেন শেখ রেহানা।
মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তৈমুল ইসলাম যে 4 আগস্ট আহত হয়, আহত হওয়ার প্রেক্ষিতে সে গত 14 তারিখে 14/1/2025 তারিখে একটি এজাহার দায় করে। এজাহার দায় করার পরে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি তদন্তাধীন। বাংলাদেশের কোনো শাসক ভবিষ্যতে যেন নির্মম হতে না পারে সেজন্য সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বাংলা একাডেমিতে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রকল্পের আয়োজনে জুলাই আন্দোলনে রক্তক্ষয়ী সংগ্রামের ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, এমন বিচার করা হবে যেন ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ না থাকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা সুবিচার আমরা নিশ্চিত করবই। আমি মনে করি অনেক কথা বলবে এই সরকারের। আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আপনাদের স্যাক্রিফাইসের বিনিময়ে। আমরা এখানে আসছি, প্রধান দায়িত্ব আমাদের সুবিচার নিশ্চিত করা, এবং আমাদের ইনশাআল্লাহ এত অকাট্য প্রমাণ আছে, এত সাক্ষী আছে, ডিউ প্রসেস মেনটেইন করেই আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব বিচার করতে পারবো। এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জনগণই দেশের মালিক, তারাই ঠিক করবে ভবিষ্যতে কারা সরকার গঠন করবে। মোহাম্মদপুরের জহুরি মহল্লায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা কখনোই তাকে সফল হতে দেবে না। অনুষ্ঠানে মোহাম্মদপুরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা এমন একটা সরকার চাই যে সরকার এই আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হবে, তারপরে যদি জনগণের কথা মতো কাজ না করে জনগণ তার পক্ষে থাকবে না, আবার পরে নির্বাচনের আর ভোট দিবে না। আমরা তো এটাই চাই। তারপর সেই ভোটটাই দিতে চান না। 2 বছর 3 বছর 6 মাস 9 মাস এত ফস্টি করতেছেন কেন? যত এগুলো করতেছেন ততই ওই আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ষড়যন্ত্রের গাঁট বাঁধতেছে। গঠনতন্ত্র সংস্কার করে সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে ডাকসুকে কার্যকর ও যুগ উপযোগী করতে বর্তমান গঠনতন্ত্র সংশোধনে 10টি নতুন প্রস্তাব তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ছাত্রদল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে, বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ। সকল প্রকার অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গৃহীত একটি সংস্কারের পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হলে পরবর্তীতে নিয়মিতভাবেই ডাকসু নির্বাচন হবে, সেটা আমাদের প্রাণের দাবি। এনবিআর কর্মকর্তা ছাগল কাণ্ডের মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এনবিআরের সাবেক এই কর্মকর্তা ছাগল কাণ্ডকে নিজের পাপ বলে আদালতের কাছে স্বীকার করেছেন। এ সময় আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার চক্রান্তের শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার স্ত্রী সহ বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শটগান ও 24 রাউন্ড গুলি। সে ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করেন। তার বিরুদ্ধে যে অবৈধ অস্ত্র রাখার কিংবা গুলি হারানোর যে বিষয়টা অভিযোগটা আনছে, এটা ইনশাল্লাহ এটা মিথ্যা বলে প্রমাণিত হবে।
ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ সব আসামিকে 12 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সাজার অধিক সময় কারাগারে থাকায় তাদের দ্রুত কারামুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। এছাড়া মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুণ অর্থাৎ 4.5 কোটি টাকারও বেশি অর্থদণ্ড দেওয়া হয়। এই টাকা 6 মাসের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। গত বছর 28 নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও রায়ের কপি প্রস্তুত না হয় 15 জানুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। নাটোরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় 7 বছরের সাজা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির আরও 67 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক AFM মারুফ চৌধুরী এই রায় দেন। 2004 সালের 7 ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গার রামসার কাজীপুর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মামলাটি দায়ের করেন। এরপর 2007 সালের 26 জুলাই দুলু সহ 68 জনকে 3টি ধারায় 7 বছরের সাজা দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে আপিল করা হলে বিচারক আজ এই রায় দেন বলে জানান দুলুর আইনজীবী শরীফুল হক মুক্তা। দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের 3 দিনের সফর সংক্রান্ত বিষয় তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কাউকে অসন্তুষ্ট না করে বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় অন্তর্বর্তী সরকার। এই সফরে চীনের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের সুদের হার কমানো ও পরিশোধের সময় বাড়ানোর বিষয়েও আলাপ হবে বলে জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। সরকারের উচ্চ পর্যায়ের আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 20 জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গাইডিং যে এমওইউটা সেটা মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। উপদেষ্টা বলেন, দুদেশের স্বার্থ বিবেচনায় সম্পর্ক এগিয়ে নেয়ার পক্ষে বাংলাদেশ। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই পায়। তো হবে আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। মিয়ানমারের সঙ্গে চীনের সুসম্পর্কের জেদ ধরে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহযোগিতা চাওয়ার কথাও জানান উপদেষ্টা। একটা সংঘাতময় পরিবেশে তারা যেতে আগ্রহী হবে না এবং তাদেরকে আপনি জোর করে পাঠাতে পারবেন না। তাদেরকে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারতের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নতুন নয় জানিয়ে উপদেষ্টা বলেন, ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু জায়গায় ছাড় দেয়া যেতে পারে, কিন্তু তা হতে হবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। যেখানে প্রয়োজন সেখানে ছোটখাটো ব্যর্থতা করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকছি। আপনাদেরকে ধন্যবাদ। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো, অটোমোবাইল, ICT সহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সাথে আরও জনশক্তি নেয়ার কথা বলেন তিনি। দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি জাপানকে বাংলাদেশের একক সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিগ বি ইনিশিয়েটিভের আওতায় দেশের উন্নয়নে ঋণ ও অনুদান হিসেবে জাপানের $23 বিলিয়ন বেশি সহায়তার পরিমাণ আরও জোরদার করার কথা বলেন রাষ্ট্রপতি। আশা করেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামীতেও জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দায়িত্ব পালনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সহযোগিতা প্রত্যাশা করে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, আগামীতে বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী তার দেশ। সাক্ষাতে জাপানের রাজা রানী সহ রাজ পরিবারের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার নাগাদ খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার সুস্থতার জন্য শুক্রবার দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। 8 তারিখ থেকে আজকে 14 তারিখ 6 দিন, তার মধ্যে সপ্তাহের মধ্যে 2 দিন হলিডে ছিল। কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সবকিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে। ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যেও হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি। ধীরে ধীরে দর্শনার্থী বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বেচাকেনাও বাড়ছে সমান তালে। এদিকে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে মূল্য ছাড় দিচ্ছে যমুনা, ওয়ালটন, BMTF লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম কয়েকদিন তেমন বেচাকেনা না থাকলেও এখন পুরোপুরি জমে উঠেছে মেলার আমেজ। এদিকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে যমুনা ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে থাকছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ অত্যাধুনিক সব ইলেকট্রনিক্স পণ্যের সমাহার। সেই প্রতিটি পণ্যেই থাকছে বিশেষ মূল্যছাড়। মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার এবং লটস অফ গুডস আমরা এখানে করছি। ক্ষেত্র বিশেষে 10 থেকে 25% পর্যন্ত আমরা এখানে ডিসকাউন্ট ঘোষণা করেছি। দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনেও দেখা মিলেছে দৃষ্টিনন্দন সব পণ্যের। রয়েছে স্মার্ট ফ্রিজ, এসি সহ বিভিন্ন পণ্য। এবারে বাণিজ্য মেলায় আমাদের ওয়ালটন প্যাভিলিয়নে পণ্যের যে নতুনত্বগুলো নিয়ে আসা হয়েছে সেই পণ্যগুলোই প্রদর্শন করা হয়েছে। আমাদের প্যানোরামা সিরিজের নতুন এয়ার কন্ডিশনার, এই এয়ার কন্ডিশনারে আপনার অ্যান্ড্রয়েড LED ডিসপ্লে সংযুক্ত হয়েছে। ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ক্রেতারা ভিড় করছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ BMTF লিমিটেডের প্যাভিলিয়নে। আমদানি করা পণ্য মানেই খুব গুণগত মানসম্পন্ন হবে। এখান থেকে জনগণকে বের করে এনে দেশীয় পণ্যের উপরে আস্থা তৈরির জন্যই BMTF কাজ করে যাচ্ছে। সেই আঙ্গিকে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান নিয়ে আমরা অত্যন্ত আনকম্প্রোমাইজ ভাবে কাজ করছি। আমি এর আগেও আপনার গতবার মেলায় আমি জুতা নিয়েছিলাম, অনেক ভালো পেয়েছে। ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম BMTF ফার্নিচার, তো সেই পোস্ট দেখে আমি ফার্নিচার কিনতে আসছি। আগামী সপ্তাহ থেকে মেলা আরো জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে উদ্বোধন করা হলো হাইসেন্স QLED টিভি সিরিজ। রাজধানীর গুলশানে ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দায়ান। এ সময় তিনি জানান, 100 ইঞ্চির বড় টিভি ক্যাটাগরিতে বিশ্বে 1 নম্বর অবস্থান নিশ্চিত করে হাইসেন্স প্রিমিয়াম টিভি বাজারে নিজ অবস্থান আরও সুসংহত করেছে। একই সাথে বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে প্রিমিয়াম মানের পণ্য সরবরাহের জন্য হাইসেন্স বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেজবা উদ্দিন, ফেয়ার ইলেকট্রনিক্সের গ্রুপ হেড অফ মার্কেটিং JM তসলিম কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোডাক্ট মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হুমকি থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে পুরো ওয়াশিংটন শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে 25,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। কয়েক লাখ দর্শকের জন্য বসানো হয়েছে অসংখ্য নিরাপত্তা চৌকি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সিঁড়িতে 20 জানুয়ারি শপথ নেবেন তিনি। এরপর হোয়াইট হাউসের অভিমুখে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
শপথ স্থানের আশেপাশে স্থাপন করা হয়েছে কালো রঙের 48 কিলোমিটার দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া। এই বাড়তি নিরাপত্তার কারণ হিসেবে গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাকুল জানিয়েছেন, অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক হুমকি রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে 2 বার ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। এক হামলায় গুপ্ত ঘাতকের ছোড়া গুলি ট্রাম্পের কান স্পর্শ করে চলে যায়। অন্যদিকে নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপর 2টি হামলার ঘটনা ঘটে। সে কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে পার্টেস খেলার খবর। বন্দর নগরীতে কাল মাঠে গড়াচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্বের খেলা। ক্রিকেট প্রেমীরা মুখে আছেন মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য। তাই টিকিটের জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা তাদের। টিকিটে এবার ভ্যাট যোগ করায় ক্ষোভ জানিয়েছেন তারা। অন্যদিকে সকালে অনুশীলন করেছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এম.এ. আজিজ স্টেডিয়ামের টিকিট বুথ। টিকিটের জন্য এমন দীর্ঘ লাইনে জানিয়ে দেয় চট্টগ্রামের মানুষ কতটা খেলা পাগল। বিপিএল এর মতো আসর হলে এর মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ। ভোর থেকে টিকিট সংগ্রহের আশায় লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। তবে সকাল 10:30 থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও তা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। মূলত প্রতি টিকিটে ভ্যাট সংযুক্ত করায় টিকিট নিতে অনাগ্রহ প্রকাশ করে বিক্ষোভ করতে থাকে খেলা প্রেমীরা। আমার কাছে বরাবর এই 600 আছে 3 জনের টিকিট। এখন কি আমি কি এখানে আমার ব্যাট আছে, ব্যাটাও তো ইনক্লুড নাই, এখানে আমি বাকি টাকা পাবো কোথায় আপনারাই বলেন। 200 টাকার টিকিট 200 টাকায় কিনেছি, বুঝছেন। এখন কথা হচ্ছে এখানে এমন কি আসলে এই বছরের মধ্যে যে আমাদের ব্যাট দিতে হবে 15 টাকা 45 টাকা ব্যাট দিতে হচ্ছে, 15 টাকা করে ভ্যাট নিয়ে ওনারা বলতেছে। এখন টিকিটের বডি প্রাইসে লেখা আছে যে ইনক্লুড 50% ভ্যাট, ভ্যাট সহকারে যেই প্রাইস আছে ওনারা ভ্যাট দিয়ে নিবে না। শেষ পর্যন্ত বেলা 11:15টার দিকে টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। আর এ সময় আরাধ্য টিকিট সংগ্রহ করতে পেরে খুশি দর্শকরা। সকাল 7টা থেকে আসি বসে থাকছি, এখন মনে একটা তৃপ্তি পাইলাম যে টিকিটটা পাইছি, কালকে খেলাটা দেখতে পারবো, অনেক ভালো লাগতেছে। টিকিট এখন পাইছি বা আন্দোলন করছিলাম যে টিকিটের দামটা একটু কম পাবো, ঠিক আছে, কিন্তু কম নেয় না, 60 টাকা বেশি নিয়েছে। আমরা ব্যর্থ কারণে আমরা অনলাইনে টিকিট কাটতাম, আমরা তো এখানে ভিড়ে আসতাম না। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চায় এবারও শিরোপা ধরে রাখতে। আর তাই অনুশীলনে বেশ সিরিয়াস তামিম রিয়াদরা। অন্যদিকে সিলেটের ধারাবাহিকতা চট্টগ্রামেও টেনে আনতে চায় ঢাকা ক্যাপিটালস। ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা ভালো হলে চিন্তা বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে। আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বোলিংয়ের দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের 2টা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। 23 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্বে মোট খেলা হবে 12টি। প্রথম খেলায় দুপুর 1:30টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। আর দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানীতে শুরু হলো এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। বনানী ক্লাবের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিবিএসএফ এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। বাছাই পর্বে অংশ নিচ্ছেন মোট 32 জন প্রতিযোগী। বাছাই পর্বের সেরা 2 খেলোয়াড় অংশ নেবেন কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টে বিবিএসএফ এর ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভুইয়া, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকারের মেম্বার ইনচার্জ সিফাত আহমেদ চৌধুরী ও বনানী ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল আপন উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে প্রস্তাবনা বাস্তবায়নের আশা ডক্টর ইউনূসের। মতৈক্যের ভিত্তিতে সংস্কারসমূহ আইনে পরিণত হবে বলেন আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জানালেন রিজওয়ানা হাসান। মেয়াদ বাড়ল সব সংস্কার কমিশনের।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। পুরো বিচার প্রক্রিয়ায় ছিল প্রতিহিংসামূলক, আপিল বিভাগের পর্যবেক্ষণ। শেখ হাসিনার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল, তথ্য প্রমাণ দুদকের হাতে। টিউলিপ সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু। এবং কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা, আসামি আরও 123 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এজেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এজেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।